স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছে সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দ্বিতীয় দফার 156 উপজেলায় চলছে ভোট গ্রহণ, কিছু জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষ, বিকেলে ভোটার উপস্থিতি বাড়ার আশা নির্বাচন কমিশনের। দুর্নীতির দায়ে সাবেক সেনাপ্রধান আজিজের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ভিসা নীতি নয়, অন্য আইনে এই ব্যবস্থা, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। ঝুঁকিপূর্ণ গাছ কাটার কথা থাকলেও পাবনা সহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় নির্বিচারে চলছে বৃক্ষ নিধন, বন্ধের দাবি স্থানীয়দের। এবার বিস্তারিত সংবাদ। কয়েকটি উপজেলায় সংঘর্ষ আর জাল ভোটের ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ। 156টি উপজেলার মধ্যে 24টিতে ইভিএম ও বাকিগুলোতেও ব্যালটে ভোট দেওয়া হচ্ছে। ডেস্ক রিপোর্ট। সকাল 8টা থেকে ভোট দিতে বিভিন্ন কেন্দ্রে উপস্থিত হন ভোটাররা। প্রথম দিকে উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভোটার সংখ্যা। দ্বিতীয় ধাপে 156টি উপজেলার মধ্যে 24টিতে ইভিএম এবং বাকিগুলোতে ব্যালটে ভোট নেওয়া হচ্ছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। ইভিএমে ভোট দিলাম, কোনো জোরাজোরি বাদাবাদি নাই, খুব সুন্দরভাবে ভোট দিয়ে বের হওয়া যাচ্ছে। সকাল 8টা থেকে নিরবিচ্ছিন্ন ভোট গ্রহণ শুরু হয়েছে। এখানে ভোটার সংখ্যা 3570। খুব সুন্দরভাবে ভোট হচ্ছে, ইভিএম ভোট খুব স্বচ্ছভাবে ভোট হচ্ছে। কোনো আপাতত এই মুহূর্তে এখন পর্যন্ত কোনো ডিস্টার্ব ফিল করছি না। খুব সুন্দরভাবে ভোট হচ্ছে, ভালোভাবে ভোট হচ্ছে। তবে কিছু এলাকায় বিচ্ছিন্ন সংঘর্ষ ও জাল ভোট দেওয়ার ঘটনা ঘটেছে। ভোলার রতনপুরে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। সংঘর্ষে আহত হয়েছে বেশ কয়েকজন। রংপুরের মিঠাপুকুর উপজেলার ষাঠিবাড়ি মহাবিদ্যালয় কলেজ কেন্দ্রে জোরপূর্বক জাল ভোট দিচ্ছিল 10 থেকে 12 জন। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে 2 জনকে আটক করে। পরে জাল ভোটে মদদ দেওয়ার অভিযোগে স্থানীয় সংসদ সদস্য জাকির হোসেনের ছোট ভাই জাহিদ হোসেনকে আটক করা হয়। ভিতরে প্রবেশ করে জোর করে ভোট দেওয়ার চেষ্টা করে, কিছু জাল ভোট তারা দিয়েও ফেলে। দেওয়ার পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে লোকজন আছে তাদেরকে ভেতর থেকে জানালে তাদেরকে দৌড়ে 2 জনকে ধরা যায় আর বাকিরা দৌড়ে পালিয়ে যায়। লক্ষ্মীপুরের রামগঞ্জে ভোটকেন্দ্র দখলের চেষ্টার অভিযোগে 5 জনকে আটক করা হয়েছে। এ সময় ভাঙচুর করা হয় সাংবাদিকদের গাড়ি। রাজবাড়ীর বালিয়াকান্দির নবাবপুরে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আনারস প্রতীকের 2 সমর্থককে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের সমর্থকরা। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের নজরুল একাডেমি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয় 2 যুবককে 6 মাস করে সশ্রম কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা এবং অনাদায়ে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ম্যাজিস্ট্রেট। 2 নম্বর বুথে 3 নম্বর বুথে 4 নম্বর বুথে 5 নম্বর বুথে একই কন্ডিশন চলতেছে। তাহলে এটা কিসের ভোট? এটা কি নির্বাচন? না এগুলো মানুষ পাঠানো, না মানুষ দেখানো? এটা তো নির্বাচন। তাহলে আপনারা নির্বাচন কেন দিলেন? পটুয়াখালীর বাউফুল উপজেলার উত্তর করপুরাকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘোড়া প্রতীকের এজেন্টকে মারধর করে পালিয়েছে আনারস প্রতীকের এজেন্ট। 8 মে অনুষ্ঠিত প্রথম ধাপে 36.10% ভোট পড়েছিল। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। দর্শক, উপজেলা নির্বাচন নিয়ে মুন্সিগঞ্জের লৌহজং থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার দাউদ হাসান। দাউদ, নির্বাচনের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? সারা দেশের যে 156টি উপজেলায় দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন চলছে, তার একটি হচ্ছে মুন্সিগঞ্জ। পদ্মাপাড়ের এই এলাকাটিতে 2টি উপজেলা রয়েছে। 2টি উপজেলার 61টি কেন্দ্র রয়েছে, যেখানে আমি বেশ কয়েকটি কেন্দ্র সকাল থেকে ঘুরে দেখার চেষ্টা করেছি। ভোটারদের উপস্থিতি, ভোটারদের পরিবেশ, ভোটের পরিবেশ এবং সব কিছু জানার চেষ্টা করেছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে কলমা লক্ষ্মীকান্তি হাই স্কুলের মাঠে। এখানটায় অনেকটাই ফাঁকা এখন, কারণ মানুষ ভোগান্তি এড়ানোর জন্য ভোটাররা সকালবেলায় দীর্ঘ সারি লক্ষ্য
লক্ষ্য করা গিয়েছে ভোট দেওয়ার জন্য ভোটাররা এখানে এসেছিল। বেলা যতই গড়িয়েছে অর্থাৎ রোদের গরম এবং রোদের উত্তাপ যত বেড়েছে ততই ভোটারদের সংখ্যা কমেছে। তবে সকালে দীর্ঘ সারি থাকার কারণে ভোটারদের কিছুটা ভোগান্তি লক্ষ্য করা গিয়েছে। তারা জানিয়েছে, তাদের অভিযোগ ছিল মূলত যারা ভোট গ্রহণের দায়িত্বে আছেন তাদের কিছুটা ধীরগতির কারণেই এই ভোগান্তি ছিল। বিশেষ করে নারীদের এবং বৃদ্ধদের বেশি ভোগান্তি পোহাতে হয়েছে। এছাড়া একটি লক্ষণীয় বিষয় ছিল তরুণ ভোটারদের সংখ্যা কিন্তু এবার বেড়েছে। তারা ভোট দিতে পেরে খুবই খুশি। পাশাপাশি যারা ভোট দিয়েছেন এখানকার কেন্দ্রগুলোতে তাদের সবারই একটা কথা ছিল শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। শুধুমাত্র যে দীর্ঘ সারি ছিল বা দীর্ঘগতি ছিল তাছাড়া সব কিছুতেই তারা খুব সন্তুষ্ট প্রকাশ করেছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীতেও এখানে আইনশৃঙ্খলা বেশ লক্ষ্য করা গিয়েছে। কেন্দ্রের মধ্যে এবং কেন্দ্রের বাহিরে দুপাশেই আমরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করতে পেরেছি। মোট 10 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বী করছে, তার মধ্যে চেয়ারম্যান পদে 2 জন, বাকিরা মহিলা ভাইস চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদে বাকিরা আছে। ভোট চলবে বিকেল 4টা পর্যন্ত। এই ছিল উপজেলা নির্বাচন নিয়ে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ দাউদ। লৌহজং থেকে উপজেলা নির্বাচন নিয়ে জানাচ্ছিলেন দাউদ হাসান। এদিকে কিছুক্ষণ আগে রাজবাড়ী ও নরসিংদী থেকে উপজেলা পরিষদ নির্বাচনের খবর জানিয়েছেন আমাদের সহকর্মীরা। উপজেলা গোয়ালন্দ এবং বালিয়াকান্দি এই 3টি উপজেলা সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং তা বিকেল 4টা পর্যন্ত চলবে। সদর এবং গোয়ালন্দ উপজেলায় মোটামুটি ভালোভাবেই ভোট গ্রহণ চলছে এবং সেখানে কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। তবে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নে পৃথক 2টি বিচ্ছিন্ন ঘটনা ঘটে। সেখানে আনারস প্রতীকের যে প্রার্থী তার সমর্থক 2জন ভোটারকে সেখানে কুপিয়ে জখম করা হয়েছে এবং ভোট কেন্দ্রের অদূরেই এই ঘটনা ঘটে এবং আহত 2 জন কিন্তু এখন বালিয়াকান্দি সদর যে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র সেখানে ভর্তি আছেন। এই বিষয়ে আনারস প্রতীকের প্রার্থী আবুল কালাম আজান তিনি আমাকে জানিয়েছেন তার 2 জন সমর্থক সেখানে অবস্থান করছিলেন এবং ভোট দিয়ে তারা বাড়িতে ফিরছিলেন। সেখানে তাদেরকে অতর্কিতভাবে হামলা করা হয় এবং তাদেরকে জখম করা হয়। এই বিষয়ে কিন্তু একজনকে হাতুড়ি সহ পুলিশ গ্রেপ্তার করেছে। আমি এখন দাঁড়িয়ে আছি নরসিংদীর বেলাবো উপজেলার বারৈচা অনার্স কলেজ যে কেন্দ্রটি রয়েছে এখানে এসে আমরা লক্ষ্য করেছি যে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি নেই বললেই চলে, অর্থাৎ 2-1 জন করে আসছেন, ভোট দিয়ে আবার চলে যাচ্ছেন। কিন্তু ভোট কেন্দ্রের বাইরে কিন্তু ভোটার যে স্লিপ সেটি দেওয়ার জন্য কিন্তু জটলা, বেশ জনমানুষের জটলা বা ভোটারদের জটলা আমরা লক্ষ্য করেছি। এই যে কেন্দ্রটি রয়েছে এখানে কিন্তু মোট ভোটারের সংখ্যা 2897 এবং এমন পরিস্থিতিতে যারা নির্বাচনের কাজে জড়িত রয়েছেন বা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা আমাদেরকে জানাচ্ছেন যে তারা আশা করছেন যে পর্যাপ্ত পরিমাণ ভোটাররা আসবেন। যদিও আমরা কিন্তু 2-1টি কেন্দ্র ঘুরে দেখেছি যে সেখানে কিন্তু ভোটারদের লাইনের অভাব, লাইন নেই। আমরা সচরাচর যেমনটি দেখি যে ভোট কেন্দ্রের বাইরে লাইনে সবাই দাঁড়িয়ে থাকে, সেরকমটি আমরা লক্ষ্য করছি না। যেহেতু ভোটারের সংখ্যা কম, কাজেই 2-1 জন করে ভোট কেন্দ্রে প্রবেশ করছেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করে চলে যাচ্ছেন। নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানিয়েছেন দুপুর 12টা পর্যন্ত 13,155টি কেন্দ্রের মধ্যে প্রায় 10,000 কেন্দ্রে ভোট পড়েছে 16.94 ভাগ। দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে তিনি এসব কথা জানান। 10,155টি ভোট কেন্দ্রের মধ্যে আমরা 10,000 ভোট কেন্দ্রের যে তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী প্রদত্ত ভোটের হার দুপুর 12টা পর্যন্ত 16.94 ভাগ। এই সময়ের ভিতরে নির্বাচন কেন্দ্রগুলোতে আমরা বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি মর্মে বিভিন্ন সংস্থা থেকে তথ্য পেয়েছি। ভোট কেন্দ্রের বাইরে ছোটোখাটো বিচ্ছিন্ন 2-1টি ঘটনা ঘটেছে, যার সংখ্যা মাত্র 18টি। দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য ঘোষণা করার কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহিতা এড়াতে সহযোগিতা করেছেন। এরকম কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জনগণের বিশ্বাসকে ক্ষুণ্ণ করেছে। এছাড়া অন্যায্যভাবে সামরিক খাতে কন্ট্রাক্ট পাওয়া নিশ্চিত করার জন্য আজিজ নিজের ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন বলেও দাবি করেছে যুক্তরাষ্ট্র।
এদিকে মার্কিন নিষেধাজ্ঞায় অবাক হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ। সকালে কয়েকটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি এমন কোনো অপরাধ করেননি যে শাস্তি পেতে হবে। ক্ষমতার কোনো অপব্যবহারও করেননি তিনি। যুক্তরাষ্ট্রকে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রমাণ করতে পারলে তা তিনি মেনে নেবেন। সেনাবাহিনী প্রধান হিসেবে তিনি 2018 সালের 25 জুন থেকে 2021 সালের 23 জুন পর্যন্ত দায়িত্বে ছিলেন। ভিসা নীতি নয়, অন্য আইনে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে সংগঠনটির মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি জানান, নিষেধাজ্ঞার বিষয়টি আগেই সরকারকে জানিয়েছে যুক্তরাষ্ট্র। দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করবে সরকার। নিষেধাজ্ঞার বিষয়ে পদক্ষেপ নেওয়ার বিষয়টি সেনাবাহিনী দেখবে। ভিসা নীতির আওতায় যুক্তরাষ্ট্র কাউকে নিষেধাজ্ঞা দিয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জানা নেই বলেও জানান মন্ত্রী। তখন জেনারেল আজিজের বিরুদ্ধে যে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে সেটা হচ্ছে ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্ট, এটার অধীনে দেওয়া হয়েছে। অর্থাৎ যে ভিসা নীতি ঘোষণা করা হয়েছিল সেটির অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়নি, অন্য অ্যাক্টের অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের উপর মার্কিন নিষেধাজ্ঞাটি আনুষ্ঠানিকভাবে পাননি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কেন এই নিষেধাজ্ঞা এসেছে সেটা তার কাছে এখনো আসেনি। তিনি কেবল একটি বিজ্ঞপ্তির কথা শুনেছেন। তিনি নিষেধাজ্ঞায় সরকার বিব্রত কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন সরকার অনেক দেশের অনেক ব্যক্তির উপর নিষেধাজ্ঞা দিয়েছে, এটা তাদের জন্য নতুন কিছু নয়। মুখে অস্বীকার করলেও সরকার যে দুর্নীতিগ্রস্ত তা সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের উপর মার্কিন নিষেধাজ্ঞায় প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। আহমেদের ওপর আপনার নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। কেন? দুর্নীতি এবং আপনার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে মানে প্রভাবিত করা, জনগণের বিশ্বাস ক্ষুণ্ণ করা। এটা হচ্ছে একটা কেস এর মধ্যে যেটা আসছে আর কি। এই কথা কিন্তু আমরা বারবার বলেছি যে আপনারা ব্যবহার করছেন রাষ্ট্রযন্ত্রকে। মৃত, অর্ধমৃত অথবা মহাসড়কের বাঁকে বাঁকে ঝুঁকিপূর্ণ গাছ কাটার কথা থাকলেও পাবনা সহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় চলছে নির্বিচারে বৃক্ষনিধন। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। চুক্তিমূল্য মাত্র 1,85,000 টাকা। এ টাকায় সড়ক ও জনপদ দপ্তরের নির্বাহী বৃক্ষপালন বিভাগের রাজশাহী অঞ্চলের অধীনস্থ উথুলি, পাটুরিয়া, নোটাখোলা, কাশীনাথপুর, বগুড়া, রংপুর, বেলডাঙ্গা, বাংলাবান্ধা এবং আমিনপুর বাজার থেকে থানামোড় পর্যন্ত মহাসড়কের দুই পাশে মৃত, অর্ধমৃত অথবা বাঁকে বাঁকে ঝুঁকিপূর্ণ ও হেলে পড়া গাছ বিক্রি করে বগুড়ার শেরপুরের জোয়াদ্দা সমিলের কাছে। রাজশাহী অঞ্চলের সবচেয়ে ছোট অংশই হচ্ছে আমিনপুর। সেখানে সরেজমিন গিয়ে দেখা গেল গাছ কাটার মহা উৎসব। কেটে ফেলা হয়েছে অর্ধশত বছরের বিশাল বিশাল করই, বট, মেহগনি, কাঁঠাল সহ গ্রামের অনেক ঐতিহ্যবাহী গাছ। অথচ বহাল তবিয়তে রয়ে গেছে অনেক মরা গাছ। 2 লাখ টাকার গাছ কাটার তাদের অনুমতি হয়েছে, তারা কোটি কোটি টাকার গাছগুলো এভাবে কেটে নিয়ে যাচ্ছে। মরা গাছ বা যে তাজা গাছ কাটতেছে, যে গাছগুলি কাটছে সরকারের কোটি কোটি টাকার সম্পদ কেটে নিছে এখান থেকে। ছোটবেলা থেকে আমরা এই গাছটা দেখতেছি। এই গাছগুলি কাটা হচ্ছে কি উপলক্ষে, কে কারা কাটতেছে আমরা তো এটা বলতে পারতেছি। গাছ কাটিয়ে নিয়ে গেছে রোদে, আমরা দোকানদারি করে পারতেছি না, দোকান বন্ধ রাখা লাগে দুপুরের দিক। স্থানীয়রা জানান যে গাছগুলো কাটা হয়েছে তার এক একটির মূল্য প্রায় লক্ষাধিক টাকা। গ্রামের বিভিন্ন স্থানে পড়ে থাকা বিশাল বিশাল গাছের গুড়ি সাক্ষ্য দিচ্ছে তরতাজা এসব গাছের বিশালতা সম্পর্কে। গাছগুলো কেটে শ্মশান বানা দিয়ে গেল। গাছগুলি এরা রাতের আধারে কাটিয়ে যাতেছে, এর কোনো প্রতিবাদ নাই। বিদেশে কোটি কোটি টাকা দিয়ে গাছ তৈরি করতেছে, আর আমাদের দেশে এই টাকা গাছগুলো ধ্বংস করতেছে।
এ ব্যাপারে জেলা বন অধিদপ্তরে গিয়ে পাওয়া যায়নি ঊর্ধ্বতন কোনো কর্মকর্তাকে। তবে স্থানীয় সড়ক ও জনপদ বিভাগ জানায় ওপেন টেন্ডারের মাধ্যমে ঠিকাদার নিয়োগ দিয়েছে রাজশাহী আঞ্চলিক অফিস। যেখানে ডালপালাগুলো ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, এই ডালপালাগুলো কর্তনের জন্য রাজশাহী আরবরিকালচার থেকে একটা টেন্ডার করা হয়েছে এবং সেই মোতাবেক এখানে মার্কিং করে ওইভাবে গাছগুলো নিলামের মাধ্যমে কাটা হচ্ছে। রেটের ব্যাপারে যেটা বললেন, এটা তো আসলে ওপেন দরপত্র আহ্বান করেই তারা করতেছে। মৃত অর্ধমৃত গাছের নামে নির্বিচারে বৃক্ষ নিধন রোধে নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি স্থানীয়দের। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। জীবনের সফল হওয়ার জন্য প্রয়োজন ধৈর্য, দূরদর্শিতা, আর এটি পাওয়া যেতে পারে ধ্যান বা মেডিটেশনের মাধ্যমে। আজ বিশ্ব মেডিটেশন দিবসের প্রতিপাদ্য রাখা হয়েছে ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। বিশেষ আয়োজনে দিনটি পালন করে কোয়ান্টাম ফাউন্ডেশন। নুরুন নাহার উলির রিপোর্ট। বর্তমান বিশ্বে সংক্রামক ব্যাধির চেয়ে অসংক্রামক ব্যাধির প্রকোপই বেশি। হৃদরোগ, স্ট্রোক, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, মেদস্থূলতা, বিষণ্ণতা, অনিদ্রা, উদ্বেগ, উৎকণ্ঠার কারণে মৃত্যুহার বাড়ছে। এসব থেকে মুক্তি ও সুস্থ কর্মক্ষম জীবন পেতে সচেতন মানুষ তাই ঝুঁকছেন জীবনধারা পরিবর্তনের দিকে। জীবনধারা পরিবর্তনের একটি বড় উপাদান দৈনন্দিন জীবনে মেডিটেশন বা ধ্যান চর্চা। এবারও কোয়ান্টাম ফাউন্ডেশন পালন করেছে বিশ্ব মেডিটেশন দিবস। তারা জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ সহ সারা দেশে ভোর 6টায় একযোগে বিভিন্ন উন্মুক্ত স্থানে প্রাণায়াম বা দমচর্চা, প্রত্যয়ন পাঠ ও মেডিটেশন চর্চার আয়োজন করে। সেখানে জড়ো হন হাজারো ধ্যানীরা। কোয়ান্টাম ফাউন্ডেশন করে বা মেডিটেশন করে আমার যেটা উপকার হয়েছে যে অনেক সময় অনেক আপস অ্যান্ড ডাউনের ভিতরে গেলেও আমি কখনো পজিটিভ শক্তিটা হারাইনি। আজকে নতুন করে যা শিখলাম, এটি আমি এখন থেকে, আগামীকাল থেকে, আজ থেকে আবার নতুন করে এই প্র্যাকটিসটা শুরু করব। প্রত্যেকটি মানুষ তার জায়গায় দাঁড়িয়ে যদি ভাবি আমার কাজটি আমি ভালোভাবে করব, তাহলেই আসলে ভালো মানুষ, ভালো দেশ গড়ে উঠতে পারবে। মেডিটেশন আসলে নিজেকে জানা, নিজের মাইন্ড কন্ট্রোল করা, নিজের মনকে নিয়ন্ত্রণ করা। যারা নিয়মিত মেডিটেশন করেন তারা বলছেন কোনো অজুহাত নয়, বরং দিনের যে কোনো সময় 20 মিনিটের মেডিটেশন হতে পারে সুস্থ জীবনের উৎস। আমার শরীরে অনেক অপারেশন হয়েছে মেডিটেশন ঢোকার আগে, বাট মেডিটেশন করার পরে দেয়ার ইজ নো অপারেশন। নিয়মিত মেডিটেশন করলে শরীরের বিভিন্ন অর্গানগুলি ভালো কাজ করে। ব্রেইন এবং মনকে সুস্থির অবস্থায় আনার জন্যই কিন্তু মেডিটেশনটা খুবই দরকার। আমরা যে অস্থির থাকি, আমরা যে চিন্তায় থাকি, এতে কাজের খেয়ে হারিয়ে ফেলি। আর মেডিটেশন কাজগুলো সাজিয়ে নেয়। নিয়মিত মেডিটেশন করলে একজন মানুষ প্রশান্ত থাকতে পারে, তার মনোযোগ বৃদ্ধি পায়, এতে তার সিদ্ধান্ত নেওয়াটা সহজ হয়। তরুণ প্রজন্ম তারাই তো আসলে আগামীতে আমাদের দেশকে লিড করবে, তো আসলে তাদের জন্য যেরকম জরুরি, আমি মনে করি তাদেরকে বাঁচাতে হলে ইতিবাচকভাবে আমাদের ইতিবাচকভাবে বাঁচতে হবে। বিশ্বজুড়ে প্রায় 50 কোটি মানুষ মেডিটেশনের চর্চা করেন। তারা বিশ্বাস করেন নিয়মিত ধ্যান চর্চায় মানুষের মন যেমন ইতিবাচক হয়, তেমনি হয় সহমর্মী। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। এদিকে পাবনায় পালিত হয়েছে বিশ্ব মেডিটেশন দিবস। এ উপলক্ষে সকালে সরকারি এডওয়ার্ড কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে মেডিটেশনের বিভিন্ন ইতিবাচক দিক নিয়ে আলোচনা করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ গোলজার হোসেন ও শহীদ নুরুল হুদা ডিগ্রি কলেজের অধ্যাপক জাফর নাহার শেলি। পরে সেখানে অনুষ্ঠিত মেডিটেশনে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দুপুরের সংবাদ শেষ করছি। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। দ্বিতীয় দফার 156 উপজেলায় চলছে ভোট গ্রহণ। কিছু জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষ। বিকেলে ভোটার উপস্থিতি বাড়ার আশা নির্বাচন কমিশনের। দুর্নীতির দায়ে সাবেক সেনাপ্রধান আজিজের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ভিসা নীতি নয়, অন্য আইনের নিষেধাজ্ঞা জানালেন পররাষ্ট্রমন্ত্রী। ঝুঁকিপূর্ণ গাছ কাটার কথা থাকলেও পাবনা সহ রাজশাহীর বিভিন্ন জেলায় নির্বিচারে চলছে বৃক্ষ নিধন, ব্যবস্থার দাবি স্থানীয়দের। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রয়েছে।